আমি যে প্রচণ্ড খারাপ, নির্লজ্জ বেহায়া একটা মেয়ে, সেটা আপনি খুব ভালো করেই জানেন নিবিড় ভাই। এই তোর লজ্জা করে না বড়দের মুখে মুখে এভাবে তর্ক করতে? আর তোকে না বলছিলাম এই বাড়িতে না আসতে, তাহলে কেন আসছিস? আমার মামার বাড়ি তাই আসছি। মামা বাড়িতে আসছিস ভালো কথা, আমার রুমে কি করছিস তুই? মামি আপনাকে ডাকছিল, আমি আসতে চাইনি, তাও আমাকে পাঠিয়েছে। তুই আমার ঘরে আসতে চাসনি? সিরিয়াসলি? তুই তো আমার আশেপাশে আসার জন্য বাহানা খুঁজিস, তাই না আফরা? আপনার এত অপমানের পরও বারবার কেন আপনার কাছে আসি সেটা জানতে চাইবেন না? একদম না। তোর সব আজাইরা কথা শোনার ইচ্ছে বা টাইম কোনোটাই আমার নেই। তোকে যেন আর আমার ঘরে না দেখি। আমিও আর কথা না বাড়িয়ে চলে আসি। এই লোকটা একটু ভালোভাবে কথা বলতেও পারে না। আমি আফরা, আর নিবিড় ভাইয়া আমার মামাতো ভাই। ভাইয়াকে আমি অনেক ভালোবাসি, কিন্তু ভাইয়া সেটা বুঝতেই চায় না। সবসময় বাজে ব্যবহার করে আমার সাথে, নিষ্ঠুর একটা। আমি সোজা মামির কাছে চলে গেলাম। আচ্ছা মামি, নিবিড় ভাইয়ার জন্মের সময় কি মামা খুব অর্থসংকটে ভুগছিল? এসব কি কথা আফরা? তাহলে একটু মধু কিনে নিজের ছেলের মুখে দেওনি কেন? বুঝছি, আবার কিছু বলছে ও তোকে। কিছু মানে অনেক কিছু বলছে। কথা শুনে তো মনে হচ্ছিল যেন ওনার ঘরে ডাকাতি করতে গেছি আমি। রাগ করিস না মামুনি, জানিস তো ওর ঘরে ও কাউকে অ্যালাউ করে না। সেই তো, একটু খেয়াল রেখো, ঘরে আবার বউটও লুকিয়ে রাখতে পারে। আচ্ছা আমি বাসায় যাচ্ছি। সে কি এক্ষুনি চলে যাবি? বিকেলে গেলে হয় না? না গো, এখানে থাকার মুড নষ্ট হয়ে গেছে। আচ্ছা সাবধানে যাস। নিবিড় ভাইয়াদের বাসা থেকে এসে মন খারাপ করে বসেছিলাম। ভাইয়া যে কেন এমন করে আমার সাথে? মুড ঠিক করার জন্য বিকেলে রাহা আর আরুষিকে নিয়ে বাইরে বের হলাম। রাহা হলো আমার প্রাণপ্রিয় বান্ধবী, আর আরুষি হলো আমার কাজিন। সবাই মিলে ফুচকা খেতে যাব বলে ঠিক করলাম, সাথে টুকটাক কিছু শপিং করব। শপিং শেষ করে তিনজন এসেছি ফুচকা খেতে। ভেবেছিলাম হয়তো ফুচকা খেলে মনটা ভালো হয়ে যাবে, কিন্তু এখানে এসে মনটা খারাপ হয়ে গেল। দেখলাম নিবিড় ভাইয়া কথা আপুকে ফুচকা খাইয়ে দিচ্ছে। নিবিড় ভাইয়া কথা আপুকে নিজের বেস্ট ফ্রেন্ড দাবি করলেও যে ওদের ভিতর অন্য কিছু আছে সেটা আমি ভালো করেই জানি। বেস্ট ফ্রেন্ডকে বুঝি কেউ এভাবে ট্রিট করে? মনটা খারাপ হয়ে গেল, চোখের পানি টলমল করছে। ওদেরকে নিয়ে ফুচকা না খেয়েই ওখান থেকে চলে আসলাম। রাহা নিবিড় ভাইয়ার ব্যাপারটা সব জানে বলে কোনো প্রশ্ন করলো না আমায়, কিন্তু আরুষি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। শরীরটা খারাপ লাগছে বলে চলে আসলাম। বাড়ি ফিরে কাউকে কিছু না বলে সোজা রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। কেন জানি আজ খুব কান্না পাচ্ছে। নিবিড় ভাইয়া আর কথা আপুকে আমি আগে অনেকবার একসাথে দেখছি, তখনও খারাপ লেগেছে, কিন্তু কেন জানি আজ কষ্টটা খুব বেশি হচ্ছে। এসে থেকে ঘরেই বসে আছি। রাতে খাবারের জন্য আব্বু আম্মু ডাকতে এলেও শরীর খারাপ বলে কাটিয়ে দিয়েছি। প্রচণ্ড কেঁদেছি এতক্ষণ, চোখ মুখ একদম ফুলে গেছে, মাথাটাও খুব ধরেছে। মাথা ব্যথা কমাতে এই রাতে একবার গোসল করলাম। রাত প্রায় 3টা বাজে। এত রাতে গোসল করছি, তাহলে নির্ঘাত ঠান্ডা লাগবে, তাই ভালো মতো চুল মেশেই ঘুমিয়ে পড়লাম। রাতে শরীর কাঁপিয়ে জ্বর এসছে। ভালো মতো চুল শুকিয়ে ঘুমানোর পরও কিভাবে জ্বর এলো সেটাই মাথায় ঢুকছে না। মা আমার মাথায় জলপট্টি দিচ্ছে। বাবা ডাক্তার আনতে গেছে। সকাল মাত্র 6টার কাছাকাছি। ইতিমধ্যে আমার 14 গোষ্ঠী হাজির হয়েছে আমার সামনে। খবর পেতেই সবাই চলে আসছে। সামান্য একটু জ্বর হয় এভাবে সবাইকে ডেকে আনার কি মানে বুঝি না। আমার জ্বরকে অবশ্য সামান্যও বলা চলে না। আমার খুব একটা জ্বর হয় না, কিন্তু যখন হয় তখন একবারে হসপিটালে অ্যাডমিশন হওয়া লাগে। এত মানুষের মধ্যেও আমার চোখ শুধু নিবিড় ভাইয়াকেই খুঁজছে। আমার এত জ্বর জেনেও কি উনি আসবেন না? দুপুরের দিকে জ্বর একটু কমছে, সবাই চলে গেল, মামি থেকে গেছে। নিবিড় ভাইয়া নাকি মামিকে নিতে আসবে। এই সুযোগে নিবিড় ভাইয়াকেও একটু দেখব বলে ডাইনিং রুমে এসে বসে আছি। কালকের ব্যাপারটা নিয়ে ওনার উপর অভিমান হয়েছে,
তবুও বেহায়া মনটা যে ওনাকে দেখার জন্য বেকুল হয়ে আছে। একটু পরে মামি আমার জন্য কিসের যেন রস নিয়ে আসলো। জ্বরের সময় নাকি এগুলো খেলে ভালো লাগে। আমি খাবো না বলেও খেয়ে নিলাম। প্রচণ্ড তিতা ছিল এটা। কেমন খেতে এটা? নিবিড় ভাইয়ের মতো, মানে খুব তিতা, একদম রসকসহীন। আমার কথা শুনে মামি হেসে দিল, সাথে আমিও হেসে উঠলাম। আম্মুর পর মামি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। মামির একটা মেয়ের খুব শখ ছিল, কিন্তু নিবিড় ভাইয়া হওয়ার পর মামি কনফিউজ করতে পারেনি, তাই আমাকে মেয়ের মতো দেখে। মামা বাড়ি সবাই আমাকে খুব ভালোবাসে, শুধু নিবিড় ভাইয়া আমায় সহ্য করতে পারে না। একদিন ভুলবশত আমার হাত থেকে একটু পানি কথাপুর গায়ে পড়ে গিয়েছিল বলে খুব বকেছিল আমায়, একটা থাপ্পড়ও মেরেছিল। সেদিন বাড়ি এসে খুব কেঁদেছিলাম। সেদিনও অবশ্য এমন জ্বর এসেছিল। তারপর 3 মাস মামা বাড়ি যায়নি। অবশেষে নিবিড় ভাইয়া এসে আমার কাছে মাপ চেয়েছিল বলে সব স্মৃতিচরণ করছিলাম। তখনই নিবিড় ভাইয়া চলে এলো, কিন্তু ওনার সাথে আবির ভাইয়াও ছিল। আবির ভাইয়া আমার নিজের ভাই। ভাইয়া একজন ডাক্তার, কিছুদিন আগে কাজের জন্য দেশের বাইরে গিয়েছিল, কিন্তু ভাইয়া যে আসবে সেটা আমাকে বলেনি, তাই রাগ করে এখানে বসেই রইলাম। ঠিক করছি, আজ ভাইয়ার সাথে কথা বলবো না। ভাইয়া আমার কাছে এসে বলল, কি হয়েছে বনু? ভাবলাম আছে সে তোকে চমকে দিব, কিন্তু তুই তো জ্বর বাঁধিয়ে বসে আসিস। ভাইয়ার এই মিষ্টি কথায় আমি একদম গলে গেলাম। এই মানুষটার উপর তো আমি রাগ করে থাকতেই পারি না। আমি কি ইচ্ছে করে জ্বর বাঁধিয়েছি বল? হ্যাঁ, সেই তো ঘাড়ে এসে জুড়ে বসে যায়, তাই না? নিবিড় ভাইয়ার এই কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। কোথায় আমি অসুস্থ, আমাকে সান্ত্বনা দিবে তা না করে আমায় জ্বালাচ্ছে। এই মানুষটা কি কখনো আমায় একটু বুঝবে না? কেন আমাকে উনি এত কষ্ট দেন? রাগ করে ওখান থেকে উঠে চলে যাচ্ছিলাম, তখন উনি বললেন, দাঁড়া আফরা, তোর সাথে কথা আছে। আমাকে রুমে যেতে বলেই উনি সিঁড়ি দিয়ে উঠে আমার ঘরে চলে গেলেন। আমার কি যাওয়া উচিত? না, আমি যাব না। এমনিতেও তো আমাকে ওনার আশেপাশে যেতেও মানা করছে, এখন ওনার প্রয়োজন বলে ডাকছে, আমি যাব না। এসব ভাবছিলাম, তখনই কেউ মানে নিবিড় ভাইয়া আমায় হাত টেনে ঘরে নিয়ে যেতে লাগলো। যা বাবা, উনি আবার কখন নিচে এলো? কি বলবেন ভাইয়া? তোর জ্বর এলো কি করে? মানে কাল তুই আমায় আর কথাকে একসাথে দেখছিস, তাই বাড়ি এসে জ্বর বাঁধিয়েছিস, তাই না? আপনি কি করে জানলেন ভাইয়া? সেটা তোর না জানলেও চলবে। কেন করছিস তুই এসব? আমি আপনাকে ভালোবাসি ভাইয়া, আপনার সাথে অন্য কাউকে সহ্য করতে পারি না আমি। থাপড়ে তোর গাল লাল করে দিব আমি। তোকে ভালোবাসি না আমি, বুঝছিস? আপনি কথাবুকে ভালোবাসেন, তাই না? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। ওকে, হয়েছে শান্তি। কথাগুলো বলেই নিবিড় ভাইয়া চলে গেল। আমিও দৌড়ে ছাদে চলে গেলাম। আজ আমার খুব কষ্ট হচ্ছে। ভালোবাসা কেন এত কষ্ট দেয়? ছাদ থেকেই দেখলাম নিবিড় ভাইয়া চলে গেল। একটু পরেই বেশ জোরে বৃষ্টি শুরু হলো। আজ আমার চোখের জলের মতো বৃষ্টির পানিও বাদ মানছে না। একই জ্বর, তারপর বৃষ্টিতে ভেজায় শরীরটা বেশ দুর্বল লাগছে। দাঁড়িয়ে থাকারও শক্তি পাচ্ছি না। হঠাৎ মাথা ঘুরায় ছাদেই পড়ে গেলাম। জ্ঞান ফিরতেই ফিনাইলের কড়া গন্ধ নাকে এলো। বুঝতে বাকি রইল না যে আমি হাসপাতালে। চোখ খুলতেই মায়ের মলিন মুখটা চোখে পড়ল। পাশে ভাইয়া আর মামি বসেছিল। আম্মু আমার দিকে এগিয়ে এসে আমার মাথায় হাত রেখে বলল, এরকম পাগলামি কেউ করে? তোর মাথায় কি একটুও বুদ্ধি নেই? মরার শখ হয়েছে? আম্মু চুপ করো তো। ভাইয়া আম্মুকে চুপ করতে বলে আমার দিকে এগিয়ে এসে বলল, এরকম কেউ করে? জানিস আমরা কত টেনশনে ছিলাম, নিজের সাথে সাথে আমাদেরও কষ্ট দিলি তো। আমরা তো ভেবেছিলাম আজ রাতে তোর জ্ঞানই ফিরবে না। ভাইয়ার কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 1:30 বাজে। আমি যখন ছাদে ছিলাম তখন 10টা বেজেছিল। আমি এতক্ষণ অজ্ঞান ছিলাম। আমি কি নিবিড় ভাইয়ার জন্য নিজেকে একটু বেশি কষ্ট দিচ্ছি? আম্মু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে চলে গেল। বাকি সবাইকেও ভাইয়া বাসায় পাঠিয়ে দিল। একটু পর ভাইয়া আমার কাছে এসে আমার হাত ধরে বলল, কি হয়েছে বনু? তুই কোন কোন ব্যাপারে এত কষ্ট পেয়েছিস আমায় বল। আমি আর থাকতে না পেরে ভাইয়াকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আমি নিবিড় ভাইয়াকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচব না। তুই সত্যিই নিবিড়কে ভালোবাসিস? আমায় আগে বলিসনি কেন?
আমি চাইনি এটা নিয়ে তোমাদের মধ্যে কোনো ঝামেলা হোক। ঝামেলা হবে কেন? নিবিড় ভাইয়া অন্য কাউকে ভালোবাসে। আচ্ছা তুই এগুলো আমার ওপর ছেড়ে দে, আমি দেখে নিব। তুই এখন ঘুমিয়ে পড়। 2 দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। এই 2 দিনে নিবিড় ভাইয়া একবারও আমার খবর নেয়নি। আমি কি এতই ফেল না? আমি আবার এসএসসি দিয়েছি, এখনও রেজাল্ট দেয়নি, তাই পড়াশোনার চাপও নেই। সারাদিন শুয়ে বসেই কাটে। আম্মু রান্না করে, আব্বু অফিসে যায়, আর ভাইয়া হাসপাতালে। আর আমি ঘরে বসে একা একাই বোর হচ্ছি। টাইম পাস করার জন্য মোবাইল নিয়ে ফেসবুকে ঢুকলাম। এই 2 দিনে ফোনের কোনো খবরই ছিল না। ফেসবুকে ঢুকতেই চোখে পড়ল নিবিড় ভাইয়ার হাস্যোজ্জ্বল ছবি। তাদের ফ্রেন্ড গ্রুপে সবাই মিলে ট্যুরে গেছে। সবার গ্রুপ ছবি হলেও ভাইয়া আর কথা দুটো ক্লোজ ছবি পোস্ট করছে। ছবিগুলো দেখেই চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। মোবাইল রেখে বাইরে চলে গেলাম। বিকেলে ভাইয়া বলল আজ নাকি আমায় নিয়ে শপিংয়ে যাবে। কথাটা শুনেই মনটা ভালো হয়ে গেল। সন্ধ্যায় ভাইয়ার সাথে শপিংয়ে গেলাম। ভাইয়া আমার পছন্দ মতো সব কিছু কিনে দিল। রাতে বাইরে খাওয়ার কথা হলেও ভাইয়ার একটা এমার্জেন্সি আসায় ভাইয়া আমাকে বাসায় নামিয়ে দিয়ে হাসপাতালে চলে গেল। বাসায় এসে দেখি মামি আর নিবিড় ভাইয়া এসেছে। আমাকে দেখে মামি বলল, এই 3 দিনে আমার মেয়েটা কত শুকিয়ে গেছে। এই কয়দিন হাসপাতালে নিশ্চয়ই ভালো খাওয়া হয়নি। তোর পছন্দের সব খাবার রান্না করে নিয়ে আসছি। মামির কথা শুনে নিবিড় ভাইয়া মামিকে প্রশ্ন করলো, ও যে হাসপাতালে ছিল আমাকে তো বলনি। তুমি বিজি মানুষ, তোমাকে তো সেদিন কত ফোন করলাম, তুমি বিজি বলে কেটে দিলে। তারপর তো ট্যুরে চলে গেলে। ভাইয়া কিছু বলবে তার আগে ভাইয়াকে খেতে নিয়ে গেল। আর আমাকেও বলল ফ্রেশ হয়ে আয় আফরা, খাবার দিচ্ছি। আমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে চলে এলাম। নিবিড় ভাইয়া তাহলে এতটাই বিজি ছিল কথাপুর সাথে। ফ্রেশ হয়ে এসে মোবাইলটা হাতে নিয়েই দেখলাম অনেকগুলো মেসেজ এসেছে। একটা মেসেজ ওপেন করতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। মেসেজে লেখা ছিল, তুমি কি জানো শুভ্রপরী, তোমার শুভ্রতায় আমি প্রতিনিয়ত ডুবে মরছি। আমাকে এমন মেসেজ কে পাঠাবে? তখনই আম্মুর ডাকাডাকিতে নিচে গেলাম। বাকি মেসেজগুলো আর দেখা হলো না। টেবিলে নিবিড় ভাইয়ার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসেছি। এডমিশনের ব্যাপারটা কি ভাবলি আফরা? নিবিড় ভাইয়ার কথায় তার দিকে তাকিয়ে বললাম, এখনো কিছু ভাবিনি ভাইয়া। মাথা থেকে সব উল্টোপাল্টা চিন্তা ছেড়ে পড়ায় মনোযোগ দে। ভাইয়ার কথার কোনো উত্তর দিলাম না। ভাইয়া যে আমাকে তার কথা ভুলে যেতে বলছে সেটা আমি ভালোই বুঝছি। চুপচাপ খাবার শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। এত রাতে আমাকে কে ফোন করলো? ফোন ধরতেই কেউ একজন বলল, কেমন আছো শুভ্রপরী? কে আপনি? আর আমার নাম্বারই কই পাইছেন? আর এত রাতে ফোন করছেন কেন? আমি তোমার খুব পরিচিত একজন। মানে? গেস করো আমি কে। প্লিজ বলবেন আপনি কে? আমি হলাম তোমার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো এখানেই প্রথম প্রেম পর্বের পার্ট 1 শেষ হয়। আর গল্পটা কেমন লাগলো কমেন্টে বলে যাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।